চলো ঘুরতে যাই চ্যানেলে সব বন্ধুদের সবাইকে আমার নমস্কার। আজ আমরা এসেছি হুগলি জেলার একটি প্রসিদ্ধ তীর্থ বা মন্দির মা রাজবল্লভী বা শ্বেতকালী মন্দিরে। এখান থেকে যাতায়াতের ব্যবস্থা, কলকাতা থেকে যাতায়াতের ব্যবস্থা ভালো। হাওড়া থেকে 1 ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ছে রাজবল্লভী পর্যন্ত। আর এছাড়া হাওড়া থেকে হরিপাল পর্যন্ত ট্রেনে এসে তারপর টেকার বা বাসে আসা যায়। গাড়িতে এলে মাকড়দা, ডোমজুর, বরগাছিয়া হয়েও আসা যায়। আমরা এসছি বরগাছিয়া হয়ে। বেশ সকাল সকাল মন্দিরে পৌঁছে গেছি, সেই জন্য ভিড়ও বেশ কম। আমরা মন্দিরের পিছন দিকে ঢুকেছি। মন্দিরের পিছন দিকে ঢুকেছি, এখান থেকে পুজোর সামগ্রী কিনে মন্দিরের সামনের দিকে এই ফুল বেল পাতা ফেলা পুকুরের পাশ দিয়ে সামনে এসে গেলাম। সামনে দিয়ে ঢোকার বেশ বড় গেট, গাড়ির রাখারও ব্যবস্থা আছে। একদিকে পুজোর সামগ্রীর দোকান, অন্যদিকে অন্যদিকে খাবারের দোকান। ছোটখাটো একটা মেলার মতন জায়গা। এই মন্দিরে ঢোকার আগে একটা বড় কাঠবাদামের গাছ রয়েছে, এই গাছের নিচেটা বেশ সুন্দর করে বাঁধানো। এই দেখুন মন্দিরের সামনের দরজা, সবুজ রঙের দরজা, সামনে আমাদেরকে ঢুকে যেতে হবে। মন্দিরটি বহু প্রাচীন। এই সামনের যে ডান দিকেই আমরা ঢুকে ডান দিকে শিব মন্দিরটা পাচ্ছি, এটা এই মন্দিরে সবাই পুজো করতে পারে ঢুকে। আর এই সামনের মন্দিরটাতেও পারে, ঢোকা যেতে পারে। সামনে শিব মন্দির, আরো অন্যান্য দেবদেবীর ছবিও আছে এখানে। এরপর মূল মন্দিরের মুখোমুখি বেশ বড় চক মেলানো নাট মন্দির, 14 থাম্বা বিশিষ্ট এই নাট মন্দির। এখানে বিশ্রাম করার যায়, অনেকজন একসাথে থাকতে পারে বসে। আর বাকিটা সমস্ত চক মেলানো। একটু দূরেই আপনার আরো অন্যান্য মন্দিরগুলো বেরোবার সময় আমি বলছি। এই হাড়ি কাঠের এখানে বলি হয় মায়ের, তখন এই জিনিসগুলো তুলে দেওয়া হয়। এরপর আমার সামনেই মূল মন্দির। মূল মন্দিরের থেকে মায়ের মূর্তিটা একটু দূরে। এখানে পুজো দেওয়া, তারপর আপনার কুপন কাটা সমস্ত ব্যবস্থা আছে। 10টার মধ্যে এলে কুপন কাটতে হয়, না হলে পাওয়া যায় না ভোগ। মূল্য মাত্র 10 টাকা, 40 টাকা। দাওয়া থেকে মায়ের মূল মূর্তির দর্শন একটু দূরে, তাই পিছন দিকে গিয়ে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে। সামনের থেকে অত ফুল টুল দেওয়া মুশকিল হয়। আরেকটি দরজা আছে এবং এদিকেও বাঁ দিকেও একটা, মায়ের বাম দিকেও একটি শিব মন্দির আছে। মোট 5টি শিবের মন্দির আছে এখানে। মায়ের মূর্তি খুব সুন্দর মূর্তি। গঙ্গা মাটি দিয়েই মূর্তি তৈরি হয় এবং ইনি ষোড়শী রূপেই আছেন। 16 বছরের কন্যা নাই ইনি বিরাজমান। শালঙ্কারা, সাদা ধবধবে গায়ের রং, ডান হাতের ছুরি, বাম হাতের রুধির বাটি, অপরূপ সুন্দরী। বাইরে যারা শরীর তারা বাইরে ফুলে পুজোর ডালা নেওয়ার জন্য বসে আছেন এবং এদের মধ্যে পরস্পরের মধ্যে খুব ভালোবাসা শরীরদের মধ্যে। এখানে মায়ের মূর্তি তৈরির কোনো নিয়ম নেই, তবে 12 বছর বা 14 বছর অন্তর অন্তর নূতন কলেবর তৈরি হয়।
মন্দিরটা এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে, ভেতরটি চালাটা হয়ে গেছে, ওই জন্য একটুখানি দেখতে অতটা বোঝা যাচ্ছে না। মা শ্বেতকালী হলেও চণ্ডিকা রূপে উনি পূজিতা হন। মায়ের 14 হাত শাড়ি লাগে, মা 14 হাত শাড়ি পরেন। এই সামনের দোকানগুলোতেই পাওয়া যায় কিনতে। আর মানত থাকলে বা কারোর ইচ্ছে হলে এখানকার শাড়ি দিতেই পারেন। এখানে থাকারও বেশ ব্যবস্থা আছে, থাকার রাত্রে থাকারও হোটেল আছে মন্দিরের মধ্যেই, চত্বরের বাইরেই, যেখানটায় বাজার বসেছে, মেলা বসেছে, ওখানটাতেই থাকার ব্যবস্থা আছে। এদিকেও একটি বাইরে যাবার দরজা আছে। এই যে সামনে পুকুর, এখান থেকে কথিত আছে মা এই পুকুরে সকালবেলায় স্নান করেন। পুকুর না সরোবরের মতন বড়। সন্ধ্যেবেলা এই যে বেঞ্চ পাতা আছে এখানে সবাই বসে। এখানেও একটি মন্দির আছে, এখানেও পুজো করা যায়। পুরো জঙ্গল ছিল, জঙ্গল কেটে মন্দির তৈরি হয়েছে, মাকেও এখানে স্থাপন করা হয়েছে। আমরা এখন পিছন দিয়ে যাচ্ছি, পিছন দিয়ে গিয়ে ওখানেই অঞ্জলি দেব। এই শরিকদেরই একজন আমাদের সাথে যাচ্ছেন আর কি। এই গ্রামে আরো অনেকগুলি মন্দির আছে, নানান সিদ্ধেশ্বরী, রথের রথ, রথের রথটাও দেখার মতন এখানে। রথের যে চূড়া সেটা নাকি খুব সুন্দর, দেখি যাওয়ার পথে দেখতে পারি আমরা একবার। এত বড় চত্বর দেখুন কিরকম মার্বেল পাথর দিয়ে বাঁধানো। এই যে মন্দিরের যে শরীর আমাদেরকে ওখানে নিয়ে যাবেন অঞ্জলি দেওয়ার জন্য। আরো কয়েকজন হলে ওদের সুবিধা হয়। এখানে একটা খুব বড় ফুলের বাগান আছে।
আমরা ঢুকে গেছি ভেতরে। এখানে ভোগ রান্না হচ্ছে। মা আমিষাশী, কিন্তু নারায়ণ থাকার জন্য আলাদা করে নিরামিষ ভোগও হয়। পাড়ার মেয়েরা সেখানে তরকারি টরকারি কোটে আগে, তারপর এখানেই খাওয়া দাওয়া হয়। অন্ন, ডাল আর একটা তরকারি থাকে, পায়েস থাকে। এখানে আমরা অঞ্জলি দিতে এসেছি। এই যে সিঁড়ি দিয়ে উঠে এখানে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা, খুব সুন্দর অঞ্জলি দেওয়ালেন পুরোহিত মশাই। এগুলো সব ভোগ ঘর। এই যে পিছনে মায়ের বাঁ দিকে ইয়ে করা আছে, মায়ের দরজা করা আছে, এখান থেকেই পুজো অঞ্জলি দিতে হয়। আমরা অঞ্জলি দিয়ে এবার ফিরে যাচ্ছি, কারণ খেতে একটার আগে খাবার পাওয়া যায়, ভোগ পাওয়া যায় না, সেই জন্য আমরা জানতাম না, তা অনেক আগে চলে এসেছি। আমাদের পুজো দেওয়া ভালো মতন হয়ে গেল। এটা দেখুন একটা মন্দির, এটা হচ্ছে আপনার নন্দীশ্বরী, নন্দীনাথ মহাদেব। এটা হচ্ছে সোমনাথ মহাদেব, শিব। এই পাশেরটা হচ্ছে ত্রম্বকেশ্বর শিব। এগুলো সমস্ত পুজোর পর বন্ধ হয়ে যায়। আর বাম দিকের মন্দির আর মন্দিরের চত্বরে ঢুকেই যে মন্দিরটি, শিব মন্দির দুটি খোলা থাকে, খোলা সারাদিনই খোলা থাকে, আবার মন্দির বন্ধ হওয়ার সাথে সাথে এগুলোও বন্ধ হয়ে যায়। এখান থেকে মাত্র 2 মাইল দূরে দামোদর নদ। বর্ধমানের তৎকালীন রাজা ছিলেন সদানন্দ। তার তিনি এই জঙ্গল কেটে শ্বেতকালী নতুনভাবে স্থানান্তরিত হন। তার সময়ও মায়ের মন্দিরের সুরক্ষার ও সব ধরনের ব্যবস্থা করেছিলেন তিনি। যেমন মন্দিরের পূজারী ব্রাহ্মণ আনা, মায়ের শাড়ির জন্য তাঁতিদের বসতি, কামার কুমোর, দুধের জন্য গোয়ালা, ফুলের জন্য মালি, মাছের জন্য জেলে, সব জাতের লোকদের নানান জায়গা থেকে এনে একটি বড় গঞ্জ তৈরি করে দিয়েছিলেন। তারই নীতি মেনে এখনো প্রায় 35 জন শরিক নিয়ম করে সব পালন করেন। অনেকটা জগন্নাথদেবের মন্দিরের মতন। সবশেষে বলতে হয়, রান্নাঘরের দিকে যাওয়ার পথে একটি সুন্দর বাগান দেখলাম। এখানে পদ্মফুলও ফোটে। এখানকার একজন স্কুল টিচার আর তার ছাত্র মিলে এই বাগানটি পরিচর্যা করেন। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন। এই দেখুন, এখানে এই পুকুরে মাছ স্নান করেন, অনেকে স্নান করে, কিন্তু আমার